প্রিয় ও স্নেহের 2026 সালের নতুন বছরের ক্লাস 9-এর ছাত্রছাত্রী বন্ধুরা, আশা করি তোমার সবাই ভালো আছো। আজ আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব, ক্লাস 9-এর সেকেন্ড ইউনিট টেস্ট অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের ভূগোলের কোশ্চেন পেপার নিয়ে। দেখো, সরাসরি স্ক্রিনে ক্লাস 9-এর সেকেন্ড ইউনিট টেস্ট অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের ভূগোলের কোশ্চেনটা দেখতে পাচ্ছ। ফুল মার্কস তোমাদের রয়েছে 40, সময় তোমাদের রয়েছে 1 ঘন্টা 20 মিনিট। একে দাগে সঠিক উত্তর নির্বাচন করে লেখো যে কোনো 7টি প্রশ্নের মান 1 করে 1 × 7 = 7। প্রতিটি অক্ষরেখা পৃথিবীর অক্ষ যে কোণে উৎপন্ন করে তা হলো 90 ডিগ্রি। গ্রিনিচের সঙ্গে ভারতের প্রমাণ সময়ের পার্থক্য 5 ঘন্টা 30 মিনিট। ভারতের প্রাচীনতম ভঙ্গিল পর্বত হলো আরাবল্লী। কর্কটক্রান্তি রেখায় ধ্রুব তারার উন্নতি কোণ হলো 23.5 ডিগ্রি। ভারতের একটি জীবন্ত আগ্নেয়গিরি হলো ব্যারেন। যে প্রক্রিয়াটি যান্ত্রিক আবহবিকারের সঙ্গে যুক্ত নয় তা হলো স্বল্পমোচন। জোয়ারে জলে পুষ্ট পশ্চিমবঙ্গের একটি নদী হলো মাতলা। বর্তমান পশ্চিমবঙ্গে মোট জেলার সংখ্যা 23টি। উত্তর পূর্ব ভারতের প্রবেশদ্বার বলা হয় শিলিগুড়িকে। 2 দাগে নিম্নলিখিত প্রশ্নগুলোর উত্তর দাও। প্রশ্নের মান 1 করে 1 × 8 = 8। নিম্নলিখিত বাক্যগুলি শুদ্ধ হলে সু এবং অশুদ্ধ হলে অ লেখো যে কোনো 3টি। রাশিয়ার প্রমাণ দ্রাঘিমার সংখ্যা সর্বাধিক। শুদ্ধ। আবহবিকারের ফলে চূর্ণ বিচূর্ণ শিলা পর্বত ঢালে যখন জমা হয় তখন তাকে ট্যালাস বা স্ক্রি বলে। অশুদ্ধ, অ লিখব। পশ্চিমবঙ্গের শুষ্কতম জেলা পুরুলিয়া। শুদ্ধ, সু লিখব। প্রতিটি দ্রাঘিমা রেখার কোণের সমষ্টি 360 ডিগ্রি। শুদ্ধ, সু লিখব। পৃথিবীর দীর্ঘতম গ্রস্ত উপত্যকার মধ্যে দিয়ে রাইন নদী প্রবাহিত হয়েছে। অশুদ্ধ, অ লিখব। উপযুক্ত শব্দবর্ষী শূন্যস্থান পূরণ করো। পশ্চিমবঙ্গের ক্ষুদ্রতম জেলা হলো ড্যাশ কলকাতা। পৃথিবীর বৃহত্তম পর্বতবেষ্টিত মালভূমি ড্যাশ তিব্বত। পশ্চিমবঙ্গের ড্যাশ বনভূমি ওয়ার্ল্ড হেরিটেজের অন্তর্গত। পশ্চিমবঙ্গের সুন্দরবন ম্যানগ্রোভ বনভূমি ওয়ার্ল্ড হেরিটেজের অন্তর্গত। ড্যাশ ঘড়ি গ্রিনিচের সময় অনুযায়ী চলে। ক্রোনোমিটার। একটি বাক্য উত্তর দাও যে কোনো 3টি। মূলমধ্যরেখার মান কত? 0 ডিগ্রি। কোচবিহার জেলা কত সালে পশ্চিমবঙ্গের অন্তর্ভুক্ত হয়? কোচবিহার জেলা 1 জানুয়ারি 1950 সালে পশ্চিমবঙ্গের অন্তর্ভুক্ত হয়। 1 ডিগ্রি অন্তর পৃথিবীতে মোট দ্রাঘিমারেখার সংখ্যা কটি? 260টি। 5 শব্দের ব্যবহার প্রথম কে করে? কানাডার ভূপদার্থবিদ জে.টি. উইলসন 1965 সালে। কংসাবতী ও কেলেঘাই নদীর মিলিত প্রবাহের নাম কি? হলদি নদী। 3 দাগে নিচের প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর দাও। প্রশ্নের মান 2 করে 2 × 4 = 8। প্রতিপাদ স্থান কি? ভূপৃষ্ঠের ওপর অবস্থিত কোনো বিন্দু বা স্থান থেকে কল্পিত রেখা পৃথিবীর কেন্দ্রের মধ্যে দিয়ে প্রসারিত করলে তা বিপরীত প্রান্তে যে বিন্দু বা স্থানে স্পর্শ করে তাকে প্রথম বিন্দু বা প্রথম স্থানের প্রতিপাদ স্থান বলা হয়। অথবা প্রমাণ সময় কাকে বলে? পৃথিবীর একই দ্রাঘিমারেখায় অবস্থিত স্থানগুলির স্থানীয় সময় এক হলেও 1 ডিগ্রি দ্রাঘিমার পার্থক্যে 4 মিনিট সময়ের পার্থক্য ঘটে। ফলে কোনো দেশে বহু সংখ্যক দ্রাঘিমারেখার উপস্থিতির দরুন বিভিন্ন স্থানীয় সময় থাকলে রেল, ডাক, বেতার, প্রশাসনিক কাজ চালানো সুবিধাজনক হয়ে পড়বে। এই অসুবিধা যাতে না হয় সেই জন্য কোনো দেশের প্রায় মধ্যাঞ্চল দিয়ে উত্তর দক্ষিণে প্রসারিত দ্রাঘিমাকে প্রমাণ দ্রাঘিমা ধরা হয় এবং এই দ্রাঘিমার ওপর নির্ভর করে যখন দেশের বা ওই ভূখণ্ডের সময় নির্ণীত হয় তখন তাকে ওই দেশের বা ভূখণ্ডের প্রমাণ সময় বলে। গ্রস্ত উপত্যকা কাকে বলে? দুটি সমান্তরাল চ্যুতির মধ্যবর্তী অংশ নিচে বসে গিয়ে যে অনবরত ভূমি সৃষ্টি করে তাকে গ্রস্ত উপত্যকা বলে। অথবা লোয়ের সমভূমি কাকে বলে? পৃথিবীর একই দ্রাঘিমারেখায় অবস্থিত স্থানগুলিকে স্থানীয় সময় এক হলেও 1 ডিগ্রি দ্রাঘিমার পার্থক্যে 4 মিনিট সময়ের পার্থক্য ঘটে। ফলে কোনো দেশে বহু সংখ্যক দ্রাঘিমারেখার উপস্থিতির দরুন বিভিন্ন স্থানীয় সময় থাকলে রেল, ডাক, বেতার, প্রশাসনিক কাজ চালানো অসুবিধাজনক হয়ে পড়ে। এই অসুবিধা যাতে না হয় সেই জন্য কোনো দেশে প্রায় মধ্যাঞ্চল দিয়ে উত্তর দক্ষিণে প্রসারিত দ্রাঘিমাকে প্রমাণ দ্রাঘিমা ধরা হয় এবং এই দ্রাঘিমার উপর নির্ভর করে যখন দেশের বা ওই ভূখণ্ডের সময় নির্ণীত হয় তখন তাকে দেশ বা ভূখণ্ডের প্রমাণ সময় বলে। পুঞ্জিত ক্ষয় কাকে বলে? আবহবিকারের ফলে সৃষ্ট বিয়োজিত বা চূর্ণ বিচূর্ণ শিলাখণ্ড, মৃত্তিকা প্রভৃতি পুঞ্জাকারে পিচ্ছিল তলের মাধ্যমে মাধ্যাকর্ষণ শক্তির টানে দ্রুত বা ধীরভাবে নিচে নেমে আসার সময় ভূগাত্রে যে ক্ষয় হয় তাকে পুঞ্জিত ক্ষয় বলে। অথবা জৈব আবহবিকার কাকে বলে?
জৈব আবহবিকার হলো এক ধরনের আবহবিকার প্রক্রিয়া যেখানে উদ্ভিদ ও প্রাণী তাদের কার্যকলাপের মাধ্যমে শিলাকে ভেঙে দেয়। সহজ ভাষায় জীবন্ত প্রাণী বা উদ্ভিদের ক্রিয়ার ফলে শিলা চূর্ণবিচূর্ণ হওয়া বা ক্ষয় হওয়াকে জৈব আবহবিকার বলে। নেক্সট, ত্রাসের নদী কাকে বলে এবং কেন? তিস্তা নদীকে ত্রাসের নদী বলে কারণ অঞ্চলের এই নদী অত্যন্ত খরস্রোতা এবং বরফ গলা জলে পুষ্ট। এই নদীতে বর্ষার জল প্রচণ্ড জলস্ফীতি ঘটায়, ফলে প্রায় প্রতি বছর তিস্তা নদীতে প্রবল বন্যা দেখা দেয়। এই কারণে তিস্তা নদীকে ত্রাসের নদী বলা হয়। অথবা মৌসুমী বিস্ফোরণ কাকে বলে? গ্রীষ্মকালের শেষে মূলত মে মাসের উত্তর পশ্চিম ভারতে গভীর নিম্নচাপ ঘনীভূত হয়, ফলে বঙ্গোপসাগর আর্দ্রতা বাতাস দক্ষিণ পশ্চিম দিক থেকে পশ্চিমবঙ্গে প্রবেশ করে। এই বায়ুর আগমনের সময়ে আকস্মিকভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হয় এবং বর্ষাকালের সূচনা হয়। মৌসুমী বায়ুর প্রভাবে এই আকস্মিক বর্ষণকেই মৌসুমী বিস্ফোরণ বলে। নেক্সট, 4 দাগে নিচের প্রশ্নগুলির সংক্ষিপ্ত ব্যাখ্যামূলক উত্তর দাও। বিকল্প প্রশ্ন লক্ষণীয় প্রশ্নের মান 3 করে 3 × 4 = 12। অক্ষরেখা দ্রাঘিমা রেখার পার্থক্য লোক, একদিকে অক্ষরেখা লিখবে, একদিকে দ্রাঘিমা রেখা লিখবে। অক্ষরেখা পৃথিবীর সম অক্ষাংশযুক্ত স্থানগুলিকে যুক্ত করলে পূর্ব পশ্চিমে বিস্তৃত যে কাল্পনিক রেখা পাওয়া যায় তাকে অক্ষরেখা বলে। আর দ্রাঘিমার ঘরে লিখবে পৃথিবীর সমদ্রাঘিমা যুক্ত স্থানগুলিকে যুক্ত করলে উত্তর দক্ষিণে যে কাল্পনিক রেখা পাওয়া যায় তাকে দ্রাঘিমা রেখা বলে। নিরক্ষরেখার উভয় দিকে সমান্তরালভাবে 1 ডিগ্রি পর পর 89টি বৃত্তাকার অক্ষরেখা টানা যায়, আর মূলমধ্যরেখার উভয় দিকে 180টি অর্ধবৃত্তাকার দ্রাঘিমা রেখা টানা যায়। অক্ষরেখার সর্বোচ্চ মান 90 ডিগ্রি, সর্বনিম্ন মান 0 ডিগ্রি। দ্রাঘিমা রেখার সর্বোচ্চ মান 180 ডিগ্রি, সর্বনিম্ন মান 0 ডিগ্রি। পরস্পর সমান্তরাল হওয়ায় দুটি অক্ষরেখা মধ্যবর্তী দূরত্ব সমান। পরস্পর সমান্তরাল না হয় দুটি দ্রাঘিমার মধ্যবর্তী দূরত্ব নিরক্ষরেখার সবচেয়ে বেশি হয় এবং উত্তর ও দক্ষিণ দিকে এই দূরত্ব কমতে কমতে সুমেরু কুমেরু বিন্দুতে দ্রাঘিমা রেখা দুটি মিলিত হয়। 5, একই অক্ষরেখার ওপর অবস্থিত বিভিন্ন স্থানের উচ্চতার মধ্যে খুব একটা তারতম্য হয় না, উচ্চতা হবে। আর একই দ্রাঘিমার ওপর অবস্থিত বিভিন্ন স্থানের উষ্ণতা তথা জলবায়ুর মধ্যে ব্যাপক পার্থক্য দেখা যায়। অথবা আন্তর্জাতিক তারিখ রেখাকে মাঝে মাঝে বাঁকানো হয় কেন? আন্তর্জাতিক তারিখ রেখাকে মাঝে মাঝে বাঁকানো হয়েছে কেন? উত্তর লিখবে আন্তর্জাতিক তারিখ রেখা সর্বত্র 180 ডিগ্রি দ্রাঘিমা রেখাকে অনুসরণ করেনি, মাঝে মাঝে এই রেখাটিকে বাঁকিয়ে দেওয়া হয়েছে। যেমন উত্তর সাগরে ক্লোব ও ভ্রাঙ্গেলিয়া দ্বীপের কাছে 11 ডিগ্রি পূর্বে বাঁকিয়ে বেরিং সাগরের ওপর দিয়ে টানা হয়েছে। অ্যালুসিয়ান দ্বীপপুঞ্জকে এড়ানোর জন্য প্রায় 7 ডিগ্রি পশ্চিমে বাঁকিয়ে দেওয়া হয়েছে। ফিজি, টোঙ্গা, চ্যাথাম প্রভৃতি দ্বীপপুঞ্জের নিকট 11 ডিগ্রি পূর্বে বাঁকিয়ে দেওয়া হয়েছে। এই সকল দ্বীপ ও দ্বীপপুঞ্জের অধিবাসীদের মধ্যে তারিখ বা বার নিয়ে যাতে কোনো বিভ্রান্ত দেখা না যায় তার জন্য আন্তর্জাতিক তারিখ রেখাকে এমনভাবে বাঁকানো হয়েছে। উদাহরণস্বরূপ, আন্তর্জাতিক তারিখ রেখা পেরিয়ে কোনো পূর্ব গোলার্ধের দেশে গেলে রবিবার হতো এবং আন্তর্জাতিক তারিখ রেখা পেরিয়ে পশ্চিম গোলার্ধে গেলে সেখানে শনিবার হতো। মৃত্তিকা সংরক্ষণের 3টি পদ্ধতি লেখো। ক্ষয় ও অবনমনের হাত থেকে রক্ষা করে মৃত্তিকা সম্পদকে মানুষের কল্যাণে সুষ্ঠুভাবে ব্যবহার করার জন্য যে সমস্ত ব্যবস্থা গ্রহণ করা হয় তাকে মৃত্তিকা সংরক্ষণ বলে। মৃত্তিকা সংরক্ষণের উপায় বা পদ্ধতি সমূহ: 1. বৃক্ষরোপণ। গাছের শিকড় মাটিকে দৃঢ়ভাবে ধরে রেখে ক্ষয়ের হাত থেকে রক্ষা করে, তাই মৃত্তিকা ক্ষয় রোধ করার জন্য বৃক্ষরোপণের উপর সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হয় বা প্রয়োজন। 2. নিয়ন্ত্রিত পশুচারণ। ভূমির ওপর তৃণের আচ্ছাদন জলের পৃষ্ঠপ্রবাহের হাত থেকে মৃত্তিকাকে রক্ষা করে, তাই পশুচারণ নিয়ন্ত্রণ করে তৃণভূমির অস্তিত্ব টিকিয়ে রাখলে মৃত্তিকা সংরক্ষণ করা যায়। 3. শস্যাবর্তন। কৃষিজমি পতিত না রেখে সারা বছর বিভিন্ন ধরনের ফসল শস্যাবর্তন পদ্ধতিতে চাষ করলে একদিকে যেমন মৃত্তিকার উর্বরতা বজায় থাকে, তেমনি অপরদিকে সারা বছরটাই মাটি শস্য দ্বারা আবৃত থাকায় ক্ষয়ের হাত থেকে রক্ষা পায়। 4. ধাপ চাষ। পাহাড় বা পর্বতের ঢালে ধাপ কেটে চাষ করলে জলের গতি হ্রাস পায় ও মৃত্তিকা ক্ষয় নিয়ন্ত্রিত হয়। 5. ফালি চাষ। সমোন্নতি রেখায় সমান্তরালে চাষ না করে ঢালের আড়িভাবে ফালি তৈরি করে চাষ করলে মাটি সংরক্ষণ করা যায়। বাঁধ নির্মাণ। 6.
নদী পাড় বা সমুদ্র উপকূলে বাঁধ নির্মাণ করলে অথবা কংক্রিট দিয়ে নদী পাড় উপকূল অংশ বাঁধালে মৃত্তিকাক্ষয় নিয়ন্ত্রণ করা সম্ভব। অথবা আবহবিকার ও ক্ষয়ীভবনের মধ্যে পার্থক্য আলোচনা করো। একদিকে লিখবে আবহবিকার, একদিকে ক্ষয়ীভবন। আবহবিকার হলো মূল শিলাস্তর থেকে শিলার উপরিভাগের বিয়োজন ও বিচ্ছিন্নকরণ। ক্ষয়ীভবন হলো শিলার উপরিভাগ চূর্ণ বিচূর্ণ হয়ে অপসারিত হয়ে যাওয়া। দুই অত্যন্ত ধীর প্রক্রিয়ায় আবহবিকার ঘটে, ক্ষয়ীভবন খুব দ্রুত প্রক্রিয়ায় ঘটে। আবহবিকারের সঙ্গে অপসারণ প্রক্রিয়া যুক্ত নয়, ক্ষয়ীভবনের সঙ্গে অপসারণ প্রক্রিয়া যুক্ত। নতুন নতুন ভূমিরূপের সৃষ্টি হয়, কোনো নতুন ভূমিরূপের সৃষ্টি হয় না। 4.3 প্রশান্ত মহাসাগরীয় আগ্নেয় মেখলা বলতে কী বোঝো? মেখলা শব্দের অর্থ কোমর বন্ধনী এবং প্রশান্ত মহাসাগরকে বলয় বা কোমর বন্ধনীর মতো ঘিরে পৃথিবীর প্রায় 70% আগ্নেয়গিরি অবস্থান করছে, তাই একে প্রশান্ত মহাসাগরীয় আগ্নেয় মেখলা বলে। বিস্তার: এই আগ্নেয় মেখলা বা বলয়টি প্রশান্ত মহাসাগরের পূর্ব উপকূলের দক্ষিণ আমেরিকার দক্ষিণে হর্ন অন্তরদ্বীপ থেকে শুরু করে আন্দিজ ও রকি পর্বতমালা হয়ে আলাস্কার মধ্যে দিয়ে বেঁকে পশ্চিম উপকূল বরাবর কামচাটকা, শাখালিন, জাপান, ফিলিপাইন দ্বীপপুঞ্জ ও ইন্দোনেশিয়া হয়ে দক্ষিণে নিউজিল্যান্ড পর্যন্ত বিস্তৃত। সৃষ্টির কারণ: মূলত প্রশান্ত মহাসাগরের উপকূল বরাবর অভিসারী পাত সীমান্তের অবস্থানের জন্য এই আগ্নেয় মেখলা সৃষ্টি হয়েছে। পূর্ব উপকূলে আমেরিকা প্রশান্ত মহাসাগরীয় পাতের সংঘর্ষের কারণে এবং পশ্চিম উপকূলে এশিয়া ও অস্ট্রেলিয়া পাতের সঙ্গে প্রশান্ত মহাসাগরীয় পাতের সংঘর্ষের কারণে আগ্নেয়গিরিগুলি গড়ে উঠেছে। প্রশান্ত মহাসাগরের পূর্ব উপকূলে উল্লেখযোগ্য আগ্নেয়গিরিগুলি হল আকনকাগুয়া, কটোপ্যাস্কি, পিলি, ওরিজাবা প্রভৃতি এবং পশ্চিম উপকূলে উল্লেখযোগ্য আগ্নেয়গিরি হল ফুজিয়ামা, বাটুর, ক্রাকাতুয়া, কিলাউইলা, এরেবাস প্রভৃতি। অথবা মানব জীবনের সমভূমির গুরুত্ব আলোচনা করো। মানব জীবনের সমভূমির প্রভাব অপরিসীম। যেমন এক কৃষিকাজ সমভূমি অঞ্চল উর্বর পলিমাটি দিয়ে গঠিত বলে পৃথিবীর অধিকাংশ কৃষিকাজ সমভূমি অঞ্চলেই হয়ে থাকে। এই অঞ্চলে প্রচুর পরিমাণে ধান, গম, তৈলবীজ, পাট, ডাল জাতীয় শস্য, আখ, আলু, শাকসবজি চাষ হয়ে থাকে। এই কারণে অধিবাসীদের প্রধান জীবিকা কৃষিকাজ। যেমন গাঙ্গেয় বদ্বীপ সমভূমি কৃষিকাজে উন্নত। 2 পশুপালন। কৃষিকাজের পাশাপাশি এখানকার অধিবাসীদের অপর জীবিকা পশুপালন। তারা সাধারণত গবাদি পশু, গরু, মোষ, ছাগল প্রভৃতি গবাদি পশু পালন করে থাকে এবং দুধ, চামড়া ও অন্যান্য পোষ্যজ দ্রব্য বিক্রি করে অর্থ উপার্জন করে। যেমন ওশিনিয়ার মার্ডার্লিং সমভূমিতে পশুপালন খুবই উন্নত। 3 শিল্প। শিল্পে প্রয়োজনীয় কাঁচামালের সহজলভ্যতা, উন্নত পরিবহন ব্যবস্থা, ঘনবসতি চাহিদাযুক্ত বাজার সমভূমি অঞ্চলে থাকায় এখানে ধাতব এবং কৃষিভিত্তিক উভয় প্রকার শিল্পই স্থাপিত হয়ে দেখা যায়। যেমন জাপানের কান্টো সমভূমিতে টোকিও ইয়াকোহামা শিল্পাঞ্চল গড়ে উঠেছে। 4 উন্নত পরিবহন ও যোগাযোগ ব্যবস্থা। অনুকূল প্রাকৃতিক পরিবেশের কারণে সমভূমি অঞ্চলে উন্নতমানের সড়কপথ ও রেলপথ সহ জলপথ ও বিমানপথ গড়ে উঠেছে। ফলে সহজেই দেশ বিদেশের সঙ্গে যোগাযোগ রক্ষা করা যায়। যেমন উত্তর আমেরিকার হ্রদ অঞ্চলটিতে পরিবহন ও যোগাযোগ ব্যবস্থার বিশেষ সুবিধা আছে। 5 জীবন ধারণের জন্য অনুকূল পরিবেশ। পৃথিবীর প্রায় 90% লোক জীবন ধারণের পক্ষে অনুকূল প্রাকৃতিক, সামাজিক ও অর্থনৈতিক পরিবেশ থাকার জন্য সমভূমি অঞ্চলে বাস করে। নেক্সট, পশ্চিমবঙ্গের সক্রিয় বদ্বীপ অঞ্চলের নদ নদীর বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। সুন্দরবন বা সক্রিয় বদ্বীপ অঞ্চলের নদ নদী: মাতলা, পিয়ালি, গোসাবা, বিদ্যাধরী, ঠাকুরান, রায়মঙ্গল, কালিন্দী, স্বপ্নমুখী প্রভৃতি বৈশিষ্ট্য। এই অঞ্চলের নদীগুলি দক্ষিণ বাহিনী। 2 নদীগুলি খাড়ির মাধ্যমে একে অপরের সঙ্গে যুক্ত। এগুলির উৎস খুঁজে বার করা কঠিন। জোয়ারের জলে নদীগুলি পুষ্ট বলে ভাটার টানে এদের ঊর্ধ্ব প্রবাহ শুকিয়ে যায়। 5 নদীগুলির জল লবণাক্ত। নদীগুলির দৈর্ঘ্য কম। এগুলি মূল নদীর নিম্ন প্রবাহ। 8 এদের গতি কম এবং পাড় নিচু। কাথিবালিয়ারি অঞ্চলের নদ নদী: রসুলপুর, যাত্রা, পিছাবনি, চম্পা প্রভৃতি বৈশিষ্ট্য। নদীগুলি মৃতপ্রায় অর্থাৎ প্রায় মজে গেছে। 2 এগুলি মন্দ স্রোত, তাই সারা বছর জল থাকে না। জলের পরিমাণ কম।
নদীগুলি মূলত সামুদ্রিক খাড়িতে পরিণত হয়েছে, অথবা ভৌমজলের অতিরিক্ত ব্যবহারের 3টি কুফল সম্পর্কে লেখো। 1. আর্সেনিকের পরিমাণ বৃদ্ধি। পানীয় জল, চাষবাস প্রভৃতি কাজের জন্য প্রচুর জল মাটির নিচে থেকে তোলা হচ্ছে, ফলে সেখানে শূন্যস্থানে আর্সেনিক যৌগ মাটিতে মিশছে। পরে ওখানে আবার জল এসে পড়লে তাতে আর্সেনিক মিশছে। ওই আর্সেনিকযুক্ত জল খেয়ে মানুষ ব্ল্যাকফুট রোগে আক্রান্ত হচ্ছে। 2. ফ্লোরাইড দূষণ বৃদ্ধি। মাটিতে প্রচুর পরিমাণে ফসফেট সার, কাঁচ, প্লাস্টিক মেশার ফলে ফ্লোরাইড জলে মিশছে। এই ফ্লোরাইড মিশ্রিত জল খেয়ে মানুষের ফ্লোরোসিস রোগ হচ্ছে, ফলে দাঁতের ক্ষয়সহ অনেক রোগ দেখা দিচ্ছে। ভৌম জলস্তরের অবনমন। গভীর ও অগভীর নলকূপের মাধ্যমে এত বেশি ভৌমজল উত্তোলন করা হচ্ছে যে ভৌমজলের স্তর ক্রমশ নিচে নেমে যাচ্ছে। 4. ভূমির অবনমন। অতিরিক্ত ভৌমজলের অবনমনের ফলে ভূমি ক্রমশ অবনমন ঘটছে এবং একটু একটু করে বসে যাচ্ছে। 5. জল দূষণ ও জল সংকট। গৃহস্থলী, শিল্পায়ন ক্ষেত্র প্রভৃতি বিভিন্ন ক্ষেত্রে বর্জ্য পদার্থ পরিষ্কার করতে জলের ব্যাপক ব্যবহার মারাত্মকভাবে জল দূষণ ঘটায়। বৃষ্টিহীন অঞ্চলগুলিতে যৎসারে ভৌমজলের ব্যবহার জল সংকটের মতো পরিস্থিতিও তৈরি করছে। 5 দাগে নিচের প্রশ্নগুলির উত্তর দাও, যে কোনো একটি প্রশ্নের মান 5। 1. উষ্ণতা তারতম্যের ভিত্তিতে যান্ত্রিক আবহবিকারের শ্রেণীবিভাগ আলোচনা করো। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। নেক্সট, পশ্চিমবঙ্গের জলবায়ুতে মৌসুমী বায়ুর প্রভাব আলোচনা করো। নেক্সট, পশ্চিমবঙ্গের উত্তরের পার্বত্য অঞ্চলের ভূপ্রকৃতির বৈশিষ্ট্য সম্পর্কে আলোচনা করো। নেক্সট, চেন্নাইয়ে যখন সকাল 6:32, নিউ ইয়র্কে তখন পূর্বরাত্রি 8:15। চেন্নাইয়ের দ্রাঘিমা 80°15' পূর্ব হলে নিউ ইয়র্কের দ্রাঘিমা কত? ভালো করে দেখে নাও। এই রোজ টোটাল তোমাদের সেকেন্ড ইউনিট টেস্ট অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের ক্লাস 9-এর ভূগোলের প্রশ্নপত্র। ভালো করে প্রশ্নপত্রটা দেখে নাও। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে ভিডিওকে লাইক করতে ভুলো না। নতুন হওয়া তাহলে সাবস্ক্রাইব প্রেস করে পাশে বেল আইকন প্রেস করে নতুন কোনো ভিডিও আপলোড করি সবার ফার্স্ট নোটিফিকেশন তোমরা পেয়ে যাও। আর এই ভিডিওটি তোমার বন্ধু বান্ধবী আত্মীয় সবার মধ্যে কিন্তু অনেক শেয়ার করে দেওয়া। বছর ক্লাস 9-এ পড়ছে। আমরা কিন্তু ইতিমধ্যে ক্লাস 9-এর প্রতিটি বিষয়ের সিলেবাস, প্রশ্ন এবং নমুনা প্রশ্নপত্র কিন্তু আপলোড করে দিয়েছি। তোমাদের এখনো পর্যন্ত সেই ভিডিওগুলো না দেখে থাকো, ভিডিওগুলো কিন্তু তোমাদের সকলকে জানাই আগাম পরীক্ষার অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। আশা করি সকলের পরীক্ষায় খুব ভালো হবে। কোনো প্রশ্নের উত্তর লিখতে বা বুঝতে কোনো রকম অসুবিধা হয় তাহলে কিন্তু নির্দ্বিধায় কমেন্ট করে জানাতে একদমই ভুলবে না।